আসসালামু আলাইকুম। ডিপ্লোমা ইন সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের ষষ্ঠ সেমিস্টারের ডিজাইন অফ স্ট্রাকচার বই আছে আমার কাছে একটা। এটা হলো 2016 প্রবিধানের বই, ঠিক আছে। 2000 এখন যারা ষষ্ঠ সেমিস্টারে আছে তাদের হলো 2022 প্রবিধানের বই, কিন্তু 22 প্রবিধানের কোনো বই নাই। তো 16 প্রবিধান বই থেকেই দেখায় ওই একই প্রায় সেম বিষয়গুলো। তো ডিজাইন অফ স্ট্রাকচার ওয়ানের আজকে আমরা যে ডাব্লিউএসডি পদ্ধতিতে যে বিম ডিজাইনের যে অঙ্ক আছে ওইগুলো আমরা দেখতে পারি। তো স্বাভাবিকভাবে যদি আমরা এখন সূচিপত্র দেখতে চাই, এখন সাত অধ্যায়ে আমরা দেখতে পারি আমাদের এখানে কি বলছে, ফ্লেক্সার সূত্র এবং ডাব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি আয়তাকার বিম ডিজাইন। যদি আমরা 131 পৃষ্ঠায় যাই, এই যে এখানে দেখতে পাচ্ছি আমরা ডাব্লিউএসডি পদ্ধতিতে আরসিসি বিম ডিজাইনের বিভিন্ন বিষয়ে আলোচনা করা আছে। তো আমরা প্রথমে চলে যাব হলো সূত্র, যে বেসিক সূত্রগুলো আছে ওইগুলো নিয়ে একটু আলোচনা করব। তারপরে আমরা একটা দুইটা ম্যাথ সলিউশন করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, প্রথমে আসি, এই যে আমাদের সবার বইয়ে 16 প্রবিধান হোক বা 24 প্রবিধান হোক, বইয়ে এই ধরনের একটা অনুচ্ছেদ থাকবে সবারই, যে আয়তাকার বিম ডিজাইনের ধাপসমূহ। এখানে ধাপ 1, এখানে কি লেখা আছে, ডিজাইন লোড নির্ণয়। আচ্ছা, ডিজাইন লোড নির্ণয় করতে হবে আমাদের ধাপ 1-এ। আচ্ছা, এর জন্য এইখানে দুইটা তথ্য দেওয়া আছে, সেটা হলো ক নাম্বার কি বলছে যে, আচ্ছা আগে আমরা সম্পূর্ণটা পড়তে পারি। বলছে ধাপ 1 ডিজাইন লোড নির্ণয়। এখন কি বলছে, যে বিমের নিজস্ব ওজন এবং এর উপর প্রযুক্ত লোডের সমষ্টিকে ডিজাইন লোড হিসেবে ধরা হয়। তার মানে ডিজাইন লোডের মধ্যে কি কি আসছে, বিমের নিজস্ব ওজন আসছে, বিমের নিজস্ব ওজন। আরেকটা হলো বিমের উপর প্রযুক্ত লোড, তার মানে বিমের উপর কতটুকু লোড আসছে সেই লোডটা, এবং যে বিমের নিজস্ব ওজন আছে, তার মানে বিমের কি আছে, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে এবং গভীরতা আছে, এই তিনটা, এবং তার একক ওজন আছে। এইগুলার মানে গুণ করে আমরা যে মানটা পাবো সেই মানের সাথে কি হবে, বিমের উপর যে প্রযুক্ত লোড আছে সেটা যোগ করলে কি পাবো, ডিজাইন লোড পাবো। বলছি নিজস্ব ওজন নির্ণয়ে বিমের আনুমানিক প্রস্থচ্ছেদ বিবেচনা করা হয়। আচ্ছা, যখন আমরা নিজস্ব ওজনটা নির্ণয় করব তখন যে বিমের মানে প্রস্থটা হবে এবং গভীরতাটা হবে সেটা কি করব, আনুমানিকভাবে নির্ণয় করব, সেই কথা বলছে। আনুমানিক ধরবো। তো বিমের প্রস্থচ্ছেদ অর্থাৎ গভীরতা এবং প্রস্থ নিম্নলিখিতভাবে নির্ণয় করা হয়। তাহলে বিমের গভীরতা এবং প্রস্থ কিভাবে নির্ণয় করি সেটা এখানে দেখতে পারি আমরা। এখানে বলছে ক নাম্বার, বিমের গভীরতা ডি বিমের মুক্ত স্প্যান দৈর্ঘ্যের 1/12 থেকে 1/10 অংশ ধরা হয়। প্রতি মিটার দৈর্ঘ্যে 8 থেকে 10 সেন্টিমিটার হিসেবে ধরা হয়। এইটা দ্বারা কি বোঝায়, তো চলুন আমরা একটু দেখতে পারি। বলছে বিমের গভীরতা মুক্ত স্প্যানের 1/12 থেকে 1/10 অংশ। তার মানে বিষয়টা এমন, মনে করি যে আমাদের বিমের যে স্প্যান দৈর্ঘ্য, হ্যাঁ, স্প্যান দৈর্ঘ্য 6 মিটার। তার মানে বলতে চাচ্ছে যে বিমটা এভাবে যদি লম্বা হয় তো এটার দৈর্ঘ্য হবে 6 মিটার, ঠিক আছে, বিমের দৈর্ঘ্য হবে 6 মিটার। এখন ক নাম্বারের ডির যে বিষয়টা বলছে, তাহলে এই ডি যে বিমের গভীরতা, মোট গভীরতা ডি সমান কী হবে, ডি বলছে মুক্ত স্প্যান দৈর্ঘ্যের 1/12 অংশ। তার মানে আমাদের স্প্যান দৈর্ঘ্য এখানে কত, 6 মিটার, তাহলে 6 মিটার গুণ 1/12, ঠিক আছে। অথবা কি বলছে যে 1/10 অংশ, যে কোনো একটা ধরতে পারি। অথবা হবে কত, মানে বা মানে 6 গুণ 1/10। তার মানে কি বিষয়টা, তার মানে এই যে মুক্ত স্প্যান থাকবে এইটারে আমরা 10 দ্বারা অথবা 12 দ্বারা ভাগ করলে কি পাবো, বিমের এই যে গভীরতাটা আছে এই ডিটা পেয়ে যাব। তাহলে আমরা যদি 6 মিটার হয়, আমাদের স্প্যান যদি 6 মিটার হয়, তাহলে আমরা যদি সেন্টিমিটারে খেয়াল করি, মানে
ক্যালকুলেশন করি, 1 মিটার সমান 100 সেন্টিমিটার, তার মানে 6 মিটার 600 সেন্টিমিটার ডিভাইডেড বাই 10। আচ্ছা, তাহলে কত আসছে? 60 সেন্টিমিটার। তার মানে বিমের গভীরতা ডি আমরা কত পাচ্ছি? 60 সেন্টিমিটার, আমাদের যে বিম ডিজাইনের ধাপ আছে তার মধ্যে। খ নাম্বার কি বলছে? বিমের প্রস্থ বি ইজ ইকুয়াল টু বলছে গভীরতার অর্ধেক থেকে 3/4 অংশ ধরা হয়। গভীরতার অর্ধেক, হ্যাঁ, গভীরতাই তো আমার এই ডি। তার মানে বিষয়টা এমন যে বিমের প্রস্থ বি কত হবে? এই যে D/2 গভীরতার অর্ধেক, তার মানে কত? এটা 60 হলে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 30 সেন্টিমিটার। এটা হলো আমাদের ধাপ একের এই বিষয়টা বোঝাইলো আর কি। আচ্ছা, এখন এইখানে আর তেমন বেশি কিছু আমাদের দরকার নাই। এখানে চলে আসি আমরা, যে এইখানে কি বলছে। আচ্ছা, এই যে সুতরাং দিয়ে এখানে কি বলছে? সুতরাং বিমের নিজস্ব ওজন সমান বিমের প্রস্থ, বিমের গভীরতা, একক দৈর্ঘ্য গুণ প্রতি ঘনমিটারে কংক্রিটের ওজন। আচ্ছা, এখানে বলছে প্রতি ঘনমিটারে আরসিসি এর ওজন 2400 কেজি ধরা হয়। আচ্ছা, বিমের উপর প্রযুক্ত লোড বা আপতিত লোড সাধারণত স্ল্যাবের ওজন, সচল ভর, তার ইংরেজি নাম হলো লাইভ লোড, নিশ্চল ভর, ডেড লোড ও অন্যান্য আপতিত লোডকে বোঝায়। আচ্ছা, যখন অঙ্কগুলো আমরা সলিউশন করব তখন এই বিষয়গুলো আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। আচ্ছা, এখন ধাপ 2 কি আসবে? ধাপ 2 হলো সর্বোচ্চ শেয়ার ফোর্স। ধাপ 2 আমাদের সর্বোচ্চ শেয়ার ফোর্স। তার মানে আমরা এটা কি শিখছি হলো আয়তাকার বিম ডিজাইনের ধাপ। 1 নম্বরে থাকবে ডিজাইন লোড, হ্যাঁ। এবার 2 নম্বরে কি আসবে? আমাদের সর্বোচ্চ শেয়ার ফোর্স। এখানে কি বলছে? সর্বোচ্চ শেয়ার বল হলো সাপোর্টের নিট সর্বোচ্চ প্রতিক্রিয়া বল। বিভিন্ন প্রকার বিমের সর্বোচ্চ শেয়ার বলের হিসাব নিম্নে দেওয়া হলো। আচ্ছা, ক নাম্বার যদি আমরা খেয়াল করি, এখানে বলছে সাধারণভাবে স্থাপিত বিমের এবং পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার ভি ইজ ইকুয়াল টু ওমেগা L/2 ইজ ইকুয়াল টু W/2। আচ্ছা, এই W/2 কীভাবে হলো সেটা আমরা দেখে আসি। আচ্ছা, এখন যদি আমরা একটা বিম অঙ্কন করি, তো এইটা মনে করি আমাদের একটা বিম, ঠিক আছে। তো সিম্পলি সাপোর্টেড দুইটা সাপোর্ট, তো মনে করি বিমের উপর এভাবে সমভাবে বিস্তৃত লোড আছে। এখন ওমেগা মানে কি জানি আমরা? ওমেগা মানে জানি হলো 1 মিটারের লোড, কেজি পার মিটার মানে কি 1 মিটারের লোড হলো ওমেগা, ঠিক আছে। আর এইখান থেকে এই পর্যন্ত এটা কি দৈর্ঘ্য হলো এল। তো ওমেগা হলো 1 মিটারের লোড, আর এই ডাব্লু আমরা জানি মোট লোড সমান কি? মোট লোড সমান হলো ডাব্লু। এখন এই বিমের উপরে লোড কতটুকু আছে সেটা যদি দেখতে চাই, তো আমরা দেখতে পারি যে ওমেগা কেজি পার মিটার, তার মানে 1 মিটারে হলো ওমেগা কেজি, তাহলে মোট দৈর্ঘ্য কত? এল মিটার। তাহলে এখানে মোট লোড কত? এই বিমে মোট লোড ওমেগা গুণ এল, তাহলে ওমেগা গুণ এল, এটা আমার কি লোড? মোট লোড, তাই না? তো মোট লোড আমার ওমেগা এল। তাহলে এই যে মোট লোডের আরেক নাম কি? ডাব্লু। তোমাদের ডাব্লু সমান কী হবে? ওমেগা এল। আচ্ছা, তাহলে আমরা এটা দেখি। বলছে সাধারণভাবে স্থাপিত এবং পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার ভি ইজ ইকুয়াল টু ওমেগা L/2 বা W/2। আচ্ছা, ওমেগা L/2, তার মানে শেয়ার ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল ডিভাইডেড বাই 2। আচ্ছা, এই ওমেগা এল মানে আমরা কি বললাম? ডাব্লু, তার মানে W/2। তাহলে ওমেগা L/2 ইজ ইকুয়াল টু অথবা W/2 যে কোনো একটা দিলে আমাদের হচ্ছে। আচ্ছা, আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে অবিচ্ছিন্ন প্রান্তের সর্বোচ্চ শেয়ার কত হবে? 0.6 ডাব্লু, অথবা এই ডাব্লু সমান কি? ওমেগা এল, তার মানে 0 অথবা 0.6 ওমেগা এল। আচ্ছা, বিচ্ছিন্ন প্রান্তের সর্বোচ্চ শেয়ার কত হবে? যে 0.4 ডাব্লু, তার মানে 0.4 ওমেগা এল, যে কোনো একটা লিখতে পারি আমরা। বলছে ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে সর্বোচ্চ শেয়ার ভি ইজ ইকুয়াল টু কী হবে? ডাব্লু হবে। ডাব্লু মানে কি? ওমেগা এল, তো ভি ইজ ইকুয়াল টু ওমেগা এল অথবা ডাব্লু, যে কোনো একটা। আচ্ছা, এবার আসে আমাদের ধাপ 3। আচ্ছা, এখানে কি বলছে আমরা দেখতে পারি। বলছে উপরোক্ত হিসাব কেবলমাত্র বিমের উপর সমবন্ঠিত লোড ডিস্ট্রিবিউটেড লোডের ক্ষেত্রে প্রযোজ্য। এক্ষেত্রে ডাব্লু ইজ ইকুয়াল টু মোট বল।
কিন্তু আরোপিত ভর বিমের উপর সমভাবে আরোপিত না থাকলে মোমেন্ট পদ্ধতিতে সাপোর্টের প্রতিক্রিয়া বল নির্ণয়পূর্বক শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করতে হবে এবং ডায়াগ্রাম থেকে সর্বোচ্চ শিয়ার ফোর্স হিসাব করা হয়। আচ্ছা, তার মানে বলছে যে এইটা হলো সমভাবে বিস্তৃত লোডের জন্য। এই যে সূত্রগুলো আছে এইগুলো হলো সমভাবে বিস্তৃত লোডের জন্য। যদি সমভাবে বিস্তৃত লোড না থাকে তার জন্য আমাদের কি করতে হবে, আলাদা শিয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করে নিতে হবে। ওইখানে শেয়ার ফোর্স ডায়াগ্রাম অঙ্কন করার পর ওইখানে যে সর্বোচ্চ শেয়ার ফোর্সের মান পাবো সেইটা হবে আমাদের সেই ভি। হ্যাঁ, আচ্ছা, অবশ্যই এই বিষয়টা যদি জটিল লাগে তাহলে আপনাদের এই বিষয়টা না বুঝলেও চলবে, এটা সাধারণভাবে না বুঝলেও সমস্যা নেই অঙ্ক করার ক্ষেত্রে। আচ্ছা, এখন যদি আমরা বলি যে পরীক্ষায় কোনগুলা স্বাভাবিকভাবে বেশি আসে, তো সেইটার জন্য আমি বলবো যে ক নাম্বার, অর্থাৎ সাধারণভাবে বিস্তারিত বিম বেশি থাকে অথবা পুরোপুরি অবিচ্ছিন্ন থাকে। এই আংশিক অবিচ্ছিন্ন বিম এইটা খুবই কম থাকে। ঠিক আছে, এই অংশটা আপনারা খুব বেশি না পড়লেও চলবে। ক্যান্টিলিভার বিমও থাকতে পারে, তবে এই ক নাম্বারটা এটা বেশি থাকবে। আচ্ছা, এবার আসি ধাপ 3-এ। এইখানে কি বলছে, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। হ্যাঁ, বলছে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করতে হবে। তো বলছে বিমের উপর সমভাবে বিস্তৃত লোডের জন্য সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নিম্নরূপ হবে। সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 বা ডাব্লিউ এল বাই 8। তো ডাব্লিউ এল বাই 8 কীভাবে হবে আমরা সেইটা দেখতে পাই। হ্যাঁ, সাধারণভাবে স্থাপিত বিমের ক্ষেত্রে মোমেন্ট এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 8। ঠিক আছে, আচ্ছা, এখন ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 আছে। এখন ডাব্লু সমান কি জানি আমরা, ডাব্লু সমান জানি ওমেগা এল। তার মানে এইখানে এল আছে কয়টা, 2টা আছে, আর ওমেগা আছে একটা। তাহলে এইটা এভাবে আমরা লিখতে পারি ওমেগা এল ইন্টু এল, এভাবে লিখতে পারি। তার মানে এল কয়টা, আচ্ছা, তার মানে ওমেগা এল ইন্টু এল লিখতে পারি। তার মানে এল হলো 2টা ডিভাইডেড বাই 8। তার মানে এই যে ওমেগা এল, একটা ওমেগা এল সমান কি লিখতে পারি আমরা, ডাব্লু লিখতে পারি। তাহলে এই ডাব্লু কি থাকে, আরেকটা এল থাকে, তাহলে ডাব্লু এল বাই 8। ঠিক এইভাবে এখানে কি আসলো যে ওমেগা এল ডিভাইডেড বাই 8, ওমেগা এল স্কোয়ার 8 থেকে ওমেগা এল ডিভাইডেড বাই 8 চলে আসলো। সরি, ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 8 থেকে ডাব্লু এল বাই 8 চলে আসলো। আচ্ছা, পুরোপুরি অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে এম সমান কী হবে, ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 12। আংশিক অবিচ্ছিন্ন বিমের ক্ষেত্রে এম ইজ ইকুয়াল টু ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 10। আর ক্যান্টিলিভার বিমের ক্ষেত্রে ওমেগা এল স্কোয়ার ডিভাইডেড বাই 2। আচ্ছা, এম কি বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। আচ্ছা, ডাব্লু হলো মোট লোড, ওমেগা হলো প্রতি একক মিটারে, মানে 1 মিটারের লোড, একক দৈর্ঘ্যে মোট লোড, তার মানে 1 মিটারের লোড। ঠিক আছে, মনে রাখবো 1 মিটারের দৈর্ঘ্য। আর এল হলো বিমের স্প্যান দৈর্ঘ্য। হ্যাঁ, তো এখান ধাপ 3 সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করব। এবার আসি ধাপ 4। ধাপ 4-এ আমরা কি করব, বিমের গভীরতা নির্ণয় করব। তো বিমের গভীরতা নির্ণয়ের সূত্র কি, যে ডি ইজ ইকুয়াল টু রুট ওভার এম বাই আর বি। আচ্ছা, এখানে এম কি, এম এই যে ধাপ 3-এ আমরা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করলাম, এইটা হলো সেই এম এর মান। আচ্ছা, এখানে তাহলে এমটা হলো আমাদের এই যে ধাপ 3-এ আমরা সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করলাম, এটা হলো আমার এম। আচ্ছা, বি কি, বি হলো বিমের প্রস্থ। আর এই আরটা আমাদের এখন নির্ণয় করতে হবে। তো আর নির্ণয়ের সূত্র আছে হাফ অফ এফ সি জে কে। আচ্ছা, এখানে জে সমান হলো, দেখি এইখানে দেখি আমরা জে সমান হলো 1 মাইনাস কে বাই 3। তাহলে কে এর মানটা আগে নির্ণয় করতে হবে। তো কে ইজ ইকুয়াল টু এন বাই এন প্লাস এফ এস বাই এফ সি। এখানে এন কি, এন হলো মডুলার রেশিও। আচ্ছা, এফ এস কি, এফ এস হলো স্টিলের অনুমোদিত টান পীড়ন। আর এফসি কি, এফসি হলো কংক্রিটের অনুমোদিত চাপ পীড়ন। ঠিক আছে, কারণ আমরা জানি কংক্রিট কি নেয়, চাপ নেয়, আর স্টিল কি নেয়, টান নেয়। টান চাপ দুইটাই নিতে পারে, তবে স্বাভাবিকভাবে টানের জন্য আমরা মূলত স্টিল ব্যবহার করি, টান নেওয়ার জন্য, আর চাপ নেওয়ার জন্য কংক্রিট। আচ্ছা, এখন আসি যে মোট গভীরতা। এই যে এখানে বলছে মোট গভীরতা ডি ইজ ইকুয়াল টু কার্যকরী গভীরতা প্লাস টেনসাইল রোডের ব্যাস বাই 2 প্লাস মুক্ত কভারিং। এই বিষয়টা আমরা একটু বোঝার চেষ্টা করি। সেটা হলো ধাপ 4-এ আমরা বিমের গভীরতা লেখা আছে, কিন্তু এখানে আপনারা লিখে নেবেন হলো বিমের কার্যকরী গভীরতা। এই যে এইখানে আছে বিমের কার্যকরী গভীরতা নির্ণয় হবে। তার মানে বিমের যদি আমি একটা সেকশন এখন দেখাই, এইটা যদি বিমের একটা সেকশন হয়, ঠিক আছে, এটা মনে করি সেকশন। তো
তো যদি আমরা নিচের লেয়ারে এইভাবে রড ব্যবহার করি, মনে করলাম যে নিচের লেয়ারে এইভাবে রড ব্যবহার করা আছে। আচ্ছা, চিত্রটা একটু বড় হইলে ভালো হতো। এইদিকে আরেকটা চিত্র অঙ্কন করি। আচ্ছা, এইটা হলো মনে করি চিত্র। এখন এই যে ধাপ 4-এ আমরা যেটা নির্ণয় করব সেটা হলো বিমের কার্যকরী গভীরতা। আর আমরা কার্যকরী গভীরতা মানে কি জানি, যে বিমের একদম উপরি প্রান্ত হতে এই যে টান রড ব্যবহার করা হয়, এই টান রডের কেন্দ্র পর্যন্ত, তার মানে এই মাছ পর্যন্ত এই যে মাছ পর্যন্ত যে গভীরতাটা, এইটা হলো কার্যকরী গভীরতা, হলো ছোট হাতের ডি। হ্যাঁ, এখন আমাদের বলছে মোট গভীরতা নির্ণয় করতে হবে। তার মানে এইখান থেকে এই পর্যন্ত এটা হলো মোট গভীরতা বড় হাতের ডি। হ্যাঁ, তাহলে বড় হাতের ডি যখন আমরা নির্ণয় করব কিভাবে হবে, যে বড় হাতের ডি ইকুয়াল টু আমরা কি বুঝতে পারছি, যে এইখান থেকে এই পর্যন্ত, তার মানে ছোট হাতের ডি প্লাস এর সাথে প্লাস কী হবে, এই যে রড, যে কয় মিলি ব্যাসের রড ব্যবহার করা হবে, এর তো অর্ধেক এই ডি এর মধ্যে আছে আর অর্ধেক বাইরে রয়েছে না। তো তাহলে কী হবে, যে রোডের ডায়া ডিভাইডেড বাই 2 আমার যোগ হবে, তার সাথে কি হবে, তার সাথে এই যে ক্লিয়ার কভারিং আছে, কভারিংটা যোগ হবে। তাহলে এখানে কভারিং। আচ্ছা, এই যে ছোট হাতের ডি, এটাকে বলছি আমরা কার্যকরী গভীরতা। তো আমাদের বইয়ে তাই লেখা আছে যে কার্যকরী গভীরতা। হ্যাঁ, ছোট হাতের ডি না দিয়ে লিখছে কার্যকরী গভীরতা। এখন রোডের ডায়া ডিভাইডেড বাই 2, মানে এখানে কি আছে, টেনসাইল রোডের ব্যাস ডিভাইডেড বাই 2, একই ডায়া শব্দের অর্থ হইতো ব্যাস, প্লাস মুক্ত কভারিং। হ্যাঁ, মুক্ত কভারিং, তার মানে এই যে রোডের শেষ প্রান্ত থেকে যে নিচ পর্যন্ত যে কভারিংটা থাকবে এটাকে বলা হয় মুক্ত কভারিং। এটা করলে আমরা কি পেয়ে যাব, মোট গভীরতা ডি পেয়ে যাব। আচ্ছা, এইবার আসি ধাপ 5-এ। ধাপ 5 কি বলছে, যে টেনসাইল রোডের ক্ষেত্রফল। হ্যাঁ, টেনসাইল রোডের ক্ষেত্রফল, তার মানে টান রোডের ক্ষেত্রফলটা আমাদের নির্ণয় করতে হবে। সূত্র কি, এএস ইজ ইকুয়াল টু এম বাই এফ এস জেডি। হ্যাঁ, এমটা কি, এমটা হলো এই যে ধাপ 4-এ আমরা যে বিমের সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট নির্ণয় করলাম, এই সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। এফএস হলো স্টিলের অনুমোদিত টানপীড়ন, আর জি এর মান তো এর আগে আমরা নির্ণয় করছি, যে সমান হলো 1 - k/3, এখানে কে মান নির্ণয় করে নিয়েছি আগেই। তো এখন আসি ডিটা কি, বিমের কার্যকরী গভীরতা। কোন কার্যকরী গভীরতা, যে কার্যকরী গভীরতাটা আমরা এই যে ধাপ 4-এ নির্ণয় করলাম। ঠিক আছে, ধাপ 4-এ যে কার্যকরী গভীরতাটা নির্ণয় করলাম সেটা এখানে বসবে। তাহলে আমাদের এখানে চলে আসবে এএস, তার মানে টান রোডের ক্ষেত্রফল পেয়ে যাবো আমরা। তো টান রোডের ক্ষেত্রফল পেয়ে যাওয়ার পরে আমার রোডের সংখ্যা নির্ণয় করতে হবে, এই যে রোডের সংখ্যা। হ্যাঁ, তো রোডের সংখ্যা নির্ণয় করতে হলে কি করব, এই যে এইখানে যে টেনসাইল রোডের ক্ষেত্রফল পাবো, এই ক্ষেত্রফলরে আমরা ভাগ দেব। কত দ্বারা ভাগ দেব, আমরা ভাগ দেব হলো যে অনুমানকৃত একটি রোডের ক্ষেত্রফল। তার মানে এই যে টেনসাইল রডটা আমরা ব্যবহার করব বিমের মধ্যে, এটা কি 25 মিলি হবে, নাকি 20 মিলি হবে, নাকি 16 মিলি হবে, কোনটা। যদি 25 মিলি হয়, তাহলে যদি 25 মিলি, তার মানে সূত্রটা আমরা এইভাবে লিখতে পারি, যে রোডের সংখ্যা এন ইজ ইকুয়াল টু বড় হাতের এস ডিভাইডেড বাই ছোট হাতের এস। হ্যাঁ, তো এখন বড় হাতের এস তো আমরা ধাপ 5-এ নির্ণয় করব, এই সূত্র এস এর এম ডিভাইডেড বাই এফ এস জেডি, এটা থেকে একটা আমাদের এস নির্ণয় হবে। আর এই ছোটো হাতের এস কী হবে, ছোটো হাতের এস হবে, যদি আমি 25 মিলি ব্যাসের রড ব্যবহার করি, 25 মিলিমিটার ডায়া রড যদি হয়, তাহলে এস হবে পাই ডি স্কোয়ার ডিভাইডেড বাই 4, মানে পাই ডির মান কত, 2.5 স্কোয়ার ডিভাইডেড বাই 4। এই যে এই সূত্র থেকে এখন যে মানটা বের হবে, এইটা হবে এই ছোটো হাতের এস। তাহলে বড়ো হাতের এসটাই ছোটো হাতের এস দ্বারা ভাগ দিলে আমরা কী পাবো, রোডের সংখ্যা পাবো, এই কয়টি রড ব্যবহার করতে হবে সেটা আমরা পেয়ে যাবো। ঠিক আছে, আচ্ছা, অঙ্ক করার সময় এই বিষয়টা সবার ইনশাল্লাহ ক্লিয়ার হবে। এখন আসি ধাপ 6, 7, 8, 9, 10। একটা জিনিস আমরা সবসময় মাথায় রাখবো, সেইটা হলো যদি আমাদেরকে প্রশ্নে বলে যে বিমটি ডিজাইন করো, কি করো, ডিজাইন করো, যদি বলে ডিজাইন করো, তাহলে মনে রাখবো আমাদের লাগবে ধাপ 10 পর্যন্ত। আর যদি বলে প্রধান লোহার পরিমাণ নির্ণয় করো, বা লোহার পরিমাণ নির্ণয় করো, বা রেইনফোর্সমেন্টের পরিমাণ, বা টেনসাইল রেইনফোর্সমেন্টের পরিমাণ নির্ণয় করো, এরকম যদি কিছু বলে, তাহলে মনে রাখবো ধাপ 5 পর্যন্তই শেষ। কয় পর্যন্ত, 5 পর্যন্তই শেষ, এটা আমরা সবসময় মনে রাখবো। তো আমরা ধাপ 6 থেকে এগুলা পরে করব, আগে ধাপ 5 পর্যন্ত শিখবো। ঠিক আছে, তো
আমরা যদি এখন একটু সামনের দিকে আগাই, তোমরা দেখতে পারি যে 22 সালে যে প্রশ্নটা আসছে এখানে আছে। তো এই প্রশ্নটা উদাহরণ 11 নম্বরটা, তার মানে একটি সাধারণভাবে স্থাপিত আয়তাকার বিমের দৈর্ঘ্য 6 মিটার, নিজস্ব ওজন বাদে 1800 কেজি লোড সমভাবে বিস্তৃত আছে। নিম্নে তথ্যাবলীর সাহায্যে আয়তাকার বিমটি এবং লোহার পরিমাণ নির্ণয় করুন। তো এইটা আমরা মানে ডিজাইন করে ক্যালকুলেশন করে, তার মানে ধাপ 5 পর্যন্ত ক্যালকুলেশন করে আগামী ক্লাসে ইনশাল্লাহ দেখবো, ঠিক আছে। আর এখানে একটা বিষয় বলছে নিজস্ব ওজন বাদে, এই ধরনের একটা ম্যাথ করব আমরা। আরেকটা ম্যাথ করবো হলো নিজস্ব ওজন সহ। এই যে অঙ্কটা যদি দেখি আমরা, এই যে এইটাই দেখতে পারি, এখানে বলছে বিমটি নিজস্ব ওজন সহ, নিজস্ব ওজন সহ, এই যে সহ শব্দ আছে। এই দুই ক্ষেত্রে কি কি ভিন্নতা আসে, ঠিক আছে। তো আগামী ক্লাসে আমরা এই বিষয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের সাথেই থাকুন।